দৃষ্টিকোণে আজ শুনবেন একটি কথিকা, ধ্রুপদী ভাষার ইতিকথা। লিখেছেন প্রবীর ভট্টাচার্য। 2020 সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশ পাবার পর জানা গিয়েছিল যে দেশে সংস্কৃত ছাড়াও বেশ কিছু প্রাদেশিক ভাষাকে ভারত সরকার ধ্রুপদী বা ক্লাসিক্যাল বলে তালিকাভুক্ত করেছে। তামিল সর্বপ্রথম এই স্বীকৃতি লাভ করে। এরপর ক্রমান্বয়ে সংস্কৃত, কন্নড়, তেলুগু, মালায়ালাম এবং ওড়িয়া এই স্বীকৃতি পায়। এটা জেনে বহু মানুষেরই অবাক লেগেছিল যে এই তালিকায় বাংলা ভাষা কেন নেই। বিভিন্ন সংগঠন, বিদ্বজ্জন এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলাসহ আরও 4টি ভাষা, মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিল। ফলে এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা হল 11। এদিকে দেবীপক্ষের সরকারি এই ঘোষণায় বঙ্গজীবনে এখন খুশির ছোঁয়া শিউলির সুবাসের মতো ছড়িয়ে পড়েছে। কোনো ভাষাকে ধ্রুপদী বা ক্লাসিক্যাল বলে চিহ্নিত করতে 2014 সালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দ্বারা আয়োজিত রাজ্যসভায় গৃহীত প্রশ্নাবলীর মধ্যে বৈশিষ্ট্যগুলি লুকিয়ে রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছিল যে কোনো একটি বিশেষ ভাষাকে ভারতের ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষা হিসেবে ঘোষণা করতে গেলে ভাষাটির মধ্যে বেশ কিছু লক্ষণ বা গুণাবলী থাকা আবশ্যিক। প্রথম লক্ষণ হল ভাষাটির প্রাচীনত্ব। ওই ভাষার আদি গ্রন্থ বা পুঁথি হিসেবে বিবেচিত হয় এমন পাঠগুলি কতখানি প্রাচীন, অথবা ওই ভাষার ইতিবৃত্ত সংক্রান্ত 1500 থেকে 2000 বছরের পুরনো ইতিহাস নথিভুক্ত রয়েছে কিনা। দ্বিতীয় লক্ষণ হল ওই ভাষায় রচিত কোনো প্রাচীন সাহিত্য অথবা প্রাচীন গ্রন্থ রয়েছে কিনা, যে সাহিত্য অথবা গ্রন্থরাজিকে ওই ভাষাভাষী মানুষজন প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের মূল্যবান ঐতিহ্য হিসেবে গণ্য করে আসছে। তৃতীয় লক্ষণ হল ওই ভাষায় রচিত সাহিত্য পরম্পরা মৌলিক নাকি অন্য কোনো ভাষাভাষীর সম্প্রদায়ের সাহিত্যিক পরম্পরা থেকে ধার করা। দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, বিজয়চন্দ্র মজুমদার, মোহাম্মদ শহীদুল্লাহ সহ বিংশ শতাব্দীর তাবড় ভাষাবিদ তথা বঙ্গভাষা এবং সাহিত্য বিশেষজ্ঞদের একাধিক রচনা সমৃদ্ধ করেছে বাঙালির ভাষা সাহিত্যের ইতিহাসকে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য গবেষণা করেছেন ড. সুকুমার সেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গবেষণা গ্রন্থের অধিকাংশ পাঠ করে স্বীকৃতিস্বরূপ পত্রের মাধ্যমে আশীর্বাণী জ্ঞাপন করেছিলেন। জাতীয় অধ্যাপক ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ড. সুকুমার সেন উভয় বিশেষজ্ঞের মতেই বঙ্গভাষার সূত্রপাত হয় খ্রিস্টীয় 10ম শতাব্দীতে। কথ্য ভাষা মাগধী প্রাকৃত থেকে লিখিত ভাষা মাগধী অপভ্রংশ হয়ে বঙ্গভাষার পথ চলা শুরু। আবার তাঁদের সমসাময়িক বঙ্গভাষা বিশেষজ্ঞ মোহাম্মদ শহীদুল্লাহর মতে কথ্য এবং লিখিত গৌড় প্রাকৃত তথা গৌড় অপভ্রংশ থেকেই বঙ্গভাষার উৎপত্তি। এই হিসেবে বঙ্গভাষা এবং সাহিত্যের লিখিত এবং কথ্য রূপ দুটির ইতিহাস অন্তত 1300 বছরের পুরনো। এই 13 শতাব্দী ধরে শিলালেখ, পোড়ামাটির ফলক, তাম্র ফলক, মুদ্রা, মন্দির গাত্র এবং পুঁথি ইত্যাদি নানান উপাদানে বঙ্গভাষায় লেখালেখি এবং সাহিত্যকর্মের তথ্য প্রমাণাদি উপরোক্ত বিশেষজ্ঞ এবং আরও অনেকের গবেষণাপত্র এবং গ্রন্থাবলীতে মজুত রয়েছে। বঙ্গ সাহিত্য ভাণ্ডারে প্রথমেই যার নাম উল্লেখ করতে হয় তা হল চর্যাপদ বা চর্যাগীতি। মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে সর্বমোট 46.5টি পদ পুনরাবিষ্কার করেন। এই পদগুলির সংকলন চর্যাপদ বা চর্যাগীতির ভাষাকে সন্ধ্যা ভাষা বলে অভিহিত করা হয়ে থাকে এবং সেই সন্ধ্যা ভাষা অর্থ এবং রূপগত দিক দিয়ে আধুনিক বঙ্গভাষারই আদিরূপ। জাতি হিসেবে বাঙালিরা অন্তত 4000 বছর ধরে পূর্ব ভারতের সাংস্কৃতিক অস্তিত্ব বজায় রেখে এসেছে। জাতি পরিচয়ের স্বতন্ত্রতার জন্য ধর্ম সংস্কৃতির পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল ভাষা। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে বঙ্গজাতির উল্লেখ পাওয়া যায়। এখানে বঙ্গজাতিকে বয়াংশী বা পক্ষীভাষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বঙ্গ জাতিগোষ্ঠী প্রতীক বা টোটেম হিসেবে পক্ষী ব্যবহার করত। বাংলার সবথেকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র পাণ্ডু রাজার ঢিবি আনুমানিক 2000 খ্রিস্টাব্দ থেকে গঙ্গারিডি সভ্যতার চন্দ্রকেতু গড় পর্যন্ত একাধিক পক্ষী মাতৃকার মূর্তি এবং পক্ষী মাতৃকার উপাসনার একাধিক নিদর্শন দেখা যায়। পালবংশীয় সম্রাট গৌড়েশ্বর মহিপাল মাহমুদ গজনভিকে পরাজিত করে
বারাণসী ধাম রক্ষা করে ১০০টি ঈশান চিত্রঘণ্টান মন্দির নির্মাণ করে সারনাথে যে শিলালিপি স্থাপন করেন তাতে আধুনিক বঙ্গলিপির বিকাশের আদিরূপ লক্ষ্য করেছেন ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্য অরিজিন অব বেঙ্গলি স্ক্রিপ্ট গ্রন্থে তিনি সম্রাট মহিপালের সারনাথ শিলালিপিতে অ, তালব্যস্য, হ, ল, মূর্ধন্য, দন্তন্য প্রভৃতি অক্ষরকে সম্পূর্ণ বিকশিত বঙ্গীয় রূপ বলে উল্লেখ করেছেন। সেনযুগের অবসান এবং দেবযুগের সূচনার আগে থেকেই দেববংশীয় রাজাদের পৃষ্ঠপোষণার একাধিক নিদর্শন দেখা যায়। পাকামুড়া তাম্রশাসনে দেববংশীয় চতুর্থ নৃপতি দামোদর দেবের উল্লেখ রয়েছে, যিনি তুর্কিদের পরাজিত করে গৌড় পুনরুদ্ধার করেন এবং গৌড়ে মহোৎসব সম্পন্ন করেন। পাকামুড়া তাম্রশাসনের ভাগবত বিষ্ণুচক্রে বঙ্গের অক্ষরের উল্লেখ রয়েছে। সেখানে লেখা আছে, খ্যাত গৌর মহি মহোৎসবময়ং চক্রে পুনশ্চ শ্রিয়া, অর্থাৎ তিনি সুদর্শনকারী বিষ্ণু পদধন্য দেবান্বয় কুলকমল নৃপতি দামোদর, যিনি গৌড় দেশের নষ্টশ্রী উদ্ধার করে গৌড়ে মহোৎসব সম্পন্ন করেছিলেন। হুগলি জেলার পান্ডুয়া থেকে প্রাপ্ত দুটি মুদ্রায় স্পষ্ট বঙ্গলিপিতে শ্রী চণ্ডীচরণ পরায়ণ এবং অন্য পৃষ্ঠে রাজার নাম শ্রী শ্রী দনুজমর্দন দেব অথবা শ্রী মনমহেন্দ্র দেবস্য খোদিত আছে। মহারাজাধিরাজ রামনাথ দনুজ মর্দনদেবের নেতৃত্বে অখণ্ড বাংলা সাম্রাজ্য স্থাপনের ফলে বাঙালির জাতিসত্তা এবং ভাষা সংস্কৃতি জগতে নব্য জোয়ার আসে। দেব শাসনাধীন নবহট্ট বা আজকের নৈহাটি অঞ্চলে বিভিন্ন স্থান থেকে ব্রাহ্মণগণ এসে বসতি স্থাপন করতে থাকেন। শিখরভূম রাজ্যের কুলগুরু আচার্য পদ্মনাভ, পদচণ্ডিকা খ্যাত পণ্ডিত বৃহস্পতি মিশ্র, কবি কৃত্তিবাস ওঝা প্রমুখ দিকপালগণ নবহট্টে রাজা দনুজ মর্দনদেবের পৃষ্ঠপোষকতা লাভ করেন। পরম ভাগবত বৈষ্ণব দেববংশজাত রাজা রামনাথের পৃষ্ঠপোষণায় এখানে কৃত্তিবাস ওঝা রচনা করেন অষ্টকাণ্ড বিশিষ্ট শ্রীরাম পাঁচালী বা বাংলা রামায়ণ।